আজকে আমি তোমাদের সরল সুদ কষার যে বাকি পার্টটা আছে, অর্থাৎ সেকেন্ড পার্ট হিসেবে নামকরণ করেছি, বাকি যে পার্টটা আছে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং আজকে যে অঙ্কগুলো হবে সেই অঙ্কগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের জন্য, অর্থাৎ তোমাদের কনসেপ্ট গ্রো করার জন্য, এবং অবশ্যই ক্লাসের পরীক্ষার জন্য তো অবশ্যই, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই টাইপের অঙ্ক আসে। তো সুতরাং অঙ্কগুলো প্রথম থেকে শেষ অবধি ভালো মতো দেখো, কারো কোনো জায়গায় আশা করছি আটকাবে না পুরোটা বুঝতে পারলে, এবং তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক নিজেরা অন্য বই থেকে তখন ধীরে ধীরে করতে পারবে। তো চলো আজকে ক্লাস স্টার্ট করি। আজকে প্রথম যে অঙ্কটা নিয়ে আমি শুরু করছি সেটি হচ্ছে আমাদের বোর্ডের বইয়ের 15 নম্বর অঙ্ক, এবং সেই অঙ্কটা দিয়ে আজকে আমরা কিন্তু স্টার্ট করতে চলেছি। তো দেখা যাক অঙ্কে কি বলছে। বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করবার সময় 15,000 টাকা ধার নেয়। কোথা থেকে ধার নেয়? আইদার ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে। 5 বছর পর সেই ধার শোধ করতে গিয়ে সমিতিকে 22,125 টাকা শোধ করতে হয়। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। তাহলে এইখানে চলে এসো, দেখো আমাদেরকে কোয়েশ্চেন কি করতে বলেছে। আমাদের কাছে এখানে জিজ্ঞেস কিন্তু যে সুদের হার এর ভ্যালুটা আমাদের কাছে ওরা জানতে চেয়েছে। কি কি দিয়েছে সেটা আগে নোটিশ করব। প্রথম কথা বলেছে যে সমিতি ব্যাংক থেকে, এটা আমি ব্যাংক হিসাবে চিহ্নিত করলাম, 15,000 টাকা ধার করেছিল। ঠিক আছে, এইবারে এই 15,000 টাকা যখন সে ব্যাংকে ফিরিয়ে দিতে গেল তখন তাকে মোট দিতে হচ্ছে দেখো 22,125 টাকা। অর্থাৎ যে টাকা ধার করেছিল তার থেকে অনেক বেশি টাকা কিন্তু তাকে ব্যাংকে পরিশোধ করতে হচ্ছে। আর কি বলে দিয়েছে দেখো, আর বলেছে এই যে টাকাটা পরিশোধ করেছে সেটা কিন্তু পরিশোধ করতে সময় লেগে গেছে 5 বছর। দিয়ে সর্বশেষ ওদের জিজ্ঞেস তাহলে ব্যাংক কি হারে সুদ নিয়েছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা কি জানতে চেয়েছে। প্রথম কথা, এই যে 15,000 টাকা ব্যাংক থেকে ধার করা হয়েছে এটাই তাহলে আসল। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আসল সমান সমান, যদি আমরা পি ধরে নিই, এটা হয়ে গেল আমাদের 15,000 টাকা। এইবারে ব্যাংককে শোধ করেছে হচ্ছে 22,125 টাকা সব মিলিয়ে। তার মধ্যে এইটার মধ্যে তাহলে ঢুকে আছে আসল প্লাস সুদ, তবেই সেটা 22,125 টাকায় দাঁড়াচ্ছে। তাহলে শুধুমাত্র সুদের পরিমাণ, সুতরাং সুদ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে দেখো মোট টাকা অর্থাৎ সুদ আসল মাইনাস আসল, যদি ভ্যালু বসাই বা মান পুট করি তাহলে দেখো সুদ আসলের মান দিয়ে দিয়েছে 22,125 টাকা, এবং আমার কাছে আসলের পরিমাণ জানা আছে 15,000 টাকা, এইটা জানা আছে। এইটা মাইনাস করলে আমি সুদ পেয়ে যাচ্ছি। আমরা জানি সুদ ইকুয়াল টু, আগের চ্যাপ্টারে বা আগের পার্টে আমরা পড়ে রেখেছি সুদ ইকুয়াল টু আমরা আয় ধরি ইন্টারেস্ট হিসাবে। তাহলে ক্যালকুলেট করলে এখান থেকে আসছে দেখো 125, 15 এটা বাদ দিলে 7, অর্থাৎ 7,125 টাকা কিন্তু এইখানটাতে সুদ হিসাবে পেয়েছে। এইবারে এই যে সুদটা বেড়েছে, অর্থাৎ আমি যে টাকাটা ধার করেছিলাম তার যে সুদটা বেড়েছে সেটা কিন্তু 5 বছর ধরে বেড়েছে। তাহলে সুতরাং সময়টা আমরা লিখে রাখতে পারছি, সময়কে আমরা উল্লেখ করেছিলাম টি দিয়ে, টি ফর টাইম, দ্যাটস ওয়াই টি, টাইমটা কিন্তু আমাদের 5 বছর। এইবারে যারা আগের ক্লাস করেছো তারা কিন্তু জানো যে আমি শর্টকাট ফর্মুলা ইউজ করি
বা শর্টকাট যে ট্রিক্স ইউজ করেছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে যাতে সময় বাঁচানো যায়, কি ফর্মুলা ছিল না, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এই যে আরটা, এটা কিন্তু আমরা জানি না এবং এটাকে আমরা কিন্তু ধরে নিব, এখানটায় লিখতেই হবে, ধরি সুদের হার সমান R%, তবেই কিন্তু এইখানে আমরা আরটাকে আর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। এইবারে দেখো, আমাদের শুধুমাত্র আর ভ্যালুটা ছাড়া বাদ বাকি প্রত্যেকটা ভ্যালু আমাদের এখানে মান জানা আছে, দ্যাট ইজ নোন কোয়ান্টিটি। আমরা এখানে বসালে ক্যালকুলেট করলে আর কিন্তু পেয়ে যাব। তাহলে মানগুলো পুট করি আমরা। দেয়ারফর আমি একটু কালি চেঞ্জ করে মানগুলো লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আই ইকুয়াল টু 7115 ইকুয়াল টু পি এর ভ্যালু দেখো 15,000 টাকা, টি এর ভ্যালু 5, আর আমরা জানি না, বাই 100। এই যে লিখলাম, কেন লিখলাম, কাটাকাটি করতে যাতে আমাদের দেখতে ভালো লাগে। এইখানে দুটো শূন্য বাদ, ক্লিয়ার? আচ্ছা, এই টার্মগুলোকে এইদিকে নিয়ে যাই, তারপরে ভাগ করে, অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় তাই জন্য। দেয়ারফর অথবা বা লিখতে পারো, আর সমান সমান, আমি যদি আরকে রাখি এই কোয়ান্টিটিটা এর নিচে ভাগ আকারে চলে আসে, তাহলে কত হচ্ছে 7125 বাই 5 ইন্টু 150। তাহলে কত দিয়ে কাটবো? খুব সহজে 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে উপরের সংখ্যাটি এসে দাঁড়াচ্ছে দেখো 1425, 5 দিয়ে কাটলে। আশা করছি বুঝতে অসুবিধা নেই কারো। 5 দিয়ে কাটার ফলে 5 একে 5, 2 21, 12 10 25। ঠিক আছে, আরও একবার কত দিয়ে কাটবো না, 5 দিয়েই কাটবো। নিচের টার্মটা এসে দাঁড়ায় 30, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 8 5। আর কি কাটাকাটি যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। এইটাকে কাটলাম 3 দিয়ে, তাহলে অ্যান্সার আসলো আমার দেখো 10। আমি কেন 5 দিয়ে কাটলাম না, নিচে 10 রাখলে ভাগ করতে সুবিধা হবে। 3 দিয়ে কাটলে 3 7 21, 3 8 24, 3 9 27, 3 5 15, দ্যাট ইজ 95/10। অ্যান্সার উইল বি 9.5। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কিন্তু বেরিয়ে গেল 9.5%। অর্থাৎ ব্যাংক কিন্তু যে সমিতিকে ধার দিয়েছিল 5 বছরে, সেইটা কিন্তু 9.5% হারে ধার দিয়েছিল 15,000 টাকা। এই অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং কারো কোথাও বুঝতে অসুবিধা থাকলে ভালো করে নোটিশ করো, সেই জায়গাটা আমাকে জানাবে। তাহলে এইটা যদি হয়ে যায়, আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা আমি একটু বলে দিই। পরবর্তী 17 নম্বর অঙ্কে যাব, ভালো ইম্পর্টেন্ট, এবং 17 কিন্তু মোটামুটি 16-র সাথে মিল আছে। তাহলে এইটা একটু দেখে নাও, মিটিয়ে আমি কিন্তু পরবর্তী অঙ্কে যাব। চলে আসছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক বলেছি 17 নম্বর অঙ্ক। প্রথমে অঙ্ক পড়ব, দেখব কি বলতে চেয়েছে, সেখান থেকে অঙ্কে যাব। বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা করেন। একটি ব্যাংকের সরল সুদের হার 6% এবং অপরটির 7%। 2 বছর পর তিনি যদি সুদ ববাদ অর্থাৎ টোটাল সুদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? খুব 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 ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু হামেশাই পরীক্ষাতে আসে, তো তোমরা একটু ভালো করে নোটিশ করো। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম আমাকে যেটা বলেছে যে তিনি মোট 10,000 টাকায় হচ্ছে দুটো ব্যাংকে জমা করেছিলেন। তাহলে আমি যদি ছবি আঁকি, এটা হলো আমার ব্যাংক 1 এবং এইটা হয়ে গেল ব্যাংক 2। নাম্বার হচ্ছে 17 নম্বর। মোট টাকা আমাকে 10,000 টাকা ডিভাইড করতে হবে দুটো ব্যাংকের মধ্যে। একটা ব্যাংকের বলেছে 6%,
আর একটা বলেছে 7%। আমি একটু মাঝখানে ডিভাইডার করে দিলাম। দুটো ব্যাংকেই কিন্তু আমি 2 বছরের জন্য টাকা রেখেছি, একদম মাথায় রাখতে হবে, কারণ একই সময় থেকে টাকা জমা করেছে বলেছে, তাহলে এইটিও কিন্তু 2 বছর। তাহলে আমি আর পেয়ে গেছি, বছর পেয়ে গেছি। আর কি বলে দিয়েছে যে এই ব্যাংকের যেটা সুদ সেটাকে আমি নাম দিলাম I1, এবং এই ব্যাংকের যেটা সুদ সেটাকে নাম দিলাম I2, দ্যাট ইজ ইন্টারেস্ট 1 অ্যান্ড ইন্টারেস্ট 2। এই দুটো সুদ যোগ করে 1280 টাকা, রাইট? এই দুটো সুদ যোগ করে 1280 টাকা, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে বোঝা গেল সমীকরণ I1 প্লাস I2 ইকুয়াল টু 1280 টাকা। এইবারে তারপরে ওদের কোশ্চেন কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এইবারে আমরা যাব কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। যে কোনো একটা ব্যাংককে আমাকে ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম ব্যাংকে, দ্যাট ইজ B1 যেটা আছে, সেইখানে আসলের পরিমাণ হচ্ছে X টাকা। তাহলে এটাকে P1 নাম দিলাম। তাহলে অবশ্যই পরেরটাতে টাকার পরিমাণটা হবে, দেখো যে 10,000 মাইনাস X টাকা, কারণ দুটো মিলে আমাকে কিন্তু 10,000 টাকা রেডি করতে হবে। দুটো মিলে 10,000 টাকা আমি জমা করেছি। দ্যাট ইজ B1 ব্যাংকে যদি X টাকা রাখি, B2 ব্যাংকে আমাকে টাকা রাখতে হবে হচ্ছে 10,000 মাইনাস X, তবেই এদের যোগফলটা, অর্থাৎ মোট যে পরিমাণ টাকা রাখছি সেটার পরিমাণ 10,000। তাহলে ক্যালকুলেট কি করব? ক্যালকুলেট করব I1 এবং ক্যালকুলেট করব I2। ওকে, তিনটে নোন কোয়ান্টিটি আমি পেয়ে গেছি, I1 I2 পেয়ে যাব। তাহলে আমি ডিভাইডারটা আরেকটু বাড়িয়ে নিচ্ছি। তাহলে দেয়ারফর উই নো দ্যাট I1 ইকুয়াল টু P1, T এর ভ্যালু 2, আর এর ভ্যালু 6 বাই 100। বারবার বলেছি 6-এর পরে পার্সেন্টেজ বসবে না, কিন্তু এই পার্সেন্টেজটা উঠেই কিন্তু আমার এখানে 100 বসে। ওকে, P1 এর ভ্যালু আমরা পুট করি, X গুণিত 2 গুণিত 6 বাই 100। আশা করছি ক্লিয়ার। পরবর্তী যাব, দেয়ারফর I2 ইকুয়াল টু, তোমাদের কিন্তু পরীক্ষার সময় এইটাকে লিখতে হবে সুদ, যে ধরি সুদ সমান সমান এত, সময় এত, এটা লিখে দিতে হবে, না তো কিন্তু তোমাদের সেইখানে মার্কস কাটা যেতে পারে। কারণ তোমরা যদি কোনটার কি নোটেশন ডিনোট না করো, স্যাররা কিন্তু সেটা বুঝতে পারবেন না। তাহলে I2 ইকুয়াল টু, এইখানে বসাই P2 এর ভ্যালু একবারে বসাচ্ছি, 10,000 মাইনাস X গুণিত 2 গুণিত 7 বাই 100। আশা করছি ক্লিয়ার। তাহলে এই I1 প্লাস I2 যোগ করলে কিন্তু আমার ওই টার্মটা আসবে। একটা জিনিস খুব ভালো করে নোটিস করো, আমি এখানে 6 দিয়ে 100 কাটতে পারতাম, কাটিনি, আমি দুটোরই নিচে কিন্তু 100 রেখেছি আমার হিসেবের সুবিধার্থে। তাহলে একবারে লিখবো যে প্রশ্নানুসারে তোমরা লিখবে পুরো কথাটি, I1 প্লাস I2 ইকুয়াল টু 1280। নেক্সট আমরা ভ্যালু পুট করব, এখানে হচ্ছে 12x বাই 100 প্লাস এইখানে হয়ে যাচ্ছে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100 ইকুয়াল টু 1280। ওকে, 100 লসাগু করতে হবে, সেই লসাগুটা ওই পারে যাবে, আমি ক্যালকুলেটটা ওই পৃষ্ঠায় করি, অর্থাৎ ওই দিকটাই করি, বুঝতে সুবিধা হবে। এইটুকুটা একটু রিমুভ করে দিলাম। और এইখান থেকে ক্যালকুলেট করলে আসছে দেখো যে 12x প্লাস এইটা ইন্টু এটা, দ্যাট ইজ 10 ইন্টু এটা, দ্যাট ইজ 1 2 3 4, ঠিক আছে, মাইনাস 14x বাই 100 ইকুয়াল টু 1280। আশা করছি কারোর অসুবিধা নেই বুঝতে, জাস্ট আমি মাল্টিপ্লাই করেছি। বিয়োগ করলে হচ্ছে মাইনাস 2x প্লাস 14 4টে 0 ইকুয়াল টু এটা ওইদিকে গেলে 12 80 দুটো 0
আশা করছি অসুবিধা নেই। অর খুব ভালো হয় যদি 2 দিয়ে প্রথমেই কেটে দিই, ক্যালকুলেশন খুব সোজা হয়ে যায়। -x প্লাস 7 1 2 3 4 6 4 1 2 3, অনেকটা ছোট সংখ্যা হলো, দেখতে সুবিধা হয়। অর -x ইকুয়াল টু 6 4 0 0 0 -7 0 0 0 0, অর্থাৎ 70,000 থেকে 64,000 বাদ দিলে পড়ে থাকে হচ্ছে 6,000 এবং নেগেটিভ থাকবে যেহেতু -70 বড়টা আছে। দেয়ারফর উই নো দ্যাট x ইকুয়াল টু 6,000, অর্থাৎ আমি x ধরেছিলাম প্রথম ব্যাংকে, তাহলে লিখবো যে প্রথম ব্যাংকে জমা করেছিলেন 6,000, তাহলে সিমিলারলি দ্বিতীয় ব্যাংকে 10,000 থেকে 6,000 বাদ দিলে 4,000 টাকা। দেখো কত ইজিলি অঙ্কটা হয়ে গেল। একটা জিনিস মাথায় রাখবে, এই যে 100গুলো আমি কেন কাটিনি, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে কিন্তু আমি 100 কাটিনি, এবং এইখানে বিয়োগ করে তারপর 2 দিয়ে ভাগ করতে পারতাম, সেইটা না করে কিন্তু আমি আগে 2 দিয়ে কেটে তারপরে বিয়োগ করেছি। এগুলো ট্রিক্স কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্ক খুব ফ্লুয়েন্টলি তাড়াতাড়ি এগোবে। সবাই করতে পারে, কারো টাইম যায়, কারো টাইম কম যায়, এটাই কিন্তু পার্থক্য অঙ্ক করার ক্ষেত্রে। আশা করছি বুঝতে পেরেছো। কারো বুঝতে অসুবিধা হলে আরও একবার চেক করো। ছাত্ররা চলে যাব পরবর্তী অঙ্কে, এবং পরবর্তী অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার দেখেছি পরীক্ষায় আসে, কোনো সময় মান চেঞ্জ করে দেয়, কোনো সময় ডিজিট চেঞ্জ করে দেয়, কোনো সময় অ্যান্সার চেঞ্জ হয়, কিন্তু এই অঙ্কটি বারবার বলছি খুব কনসেপ্ট নিয়ে করা উচিত, অর্থাৎ বোঝা উচিত, তাহলে কিন্তু তোমাদের মাথায় থাকবে। এবং এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন ধরনের হয়, সেটা কিন্তু খেয়াল রেখো। তাহলে প্রথম যেটা বলছি অঙ্কটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। সেই অঙ্কটা একটু ভালো করে দেখো কি বলেছে। প্রথমে পড়ে নেব আমরা, তারপরে সেটার ক্ষেত্রে আমরা তার বিশ্লেষণে যাব। তো 19 নম্বর অঙ্ক দেখো, বলছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে তিনি 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করেন। ধার নেওয়ার ঠিক 1 বছর পর তিনি বাড়িতে প্রতি মাসে 5,200 টাকা করে একটি ভাড়া বসান। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে, অর্থাৎ আয় থেকে সমস্ত টাকা সুদসহ তিনি শোধ করবেন। অর্থাৎ অঙ্কটা এটাই বলতে চেয়েছে যে রহমত চাচা নামে এক ব্যক্তি ব্যাংক থেকে 2,40,000 ধার করার পর সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করেন, এবং বাড়ি কমপ্লিট হয়ে যখন গিয়েছে তার 1 বছর পরে তিনি সেই বাড়িতে ভাড়া বসান। সেই ভাড়ার থেকেই সমস্ত টাকা তুলে তিনি কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ করেন। তাতে তার কত বছর লেগেছিল সেইটি আমাদের কাছে প্রশ্নে জানতে চেয়েছে। তো আমরা প্রথম ধরে নেব যে তিনি ব্যাংক থেকে ধার নেওয়ার x বছর পরে সমস্ত টাকা সুদে মূলে বা সুদে আসলে পরিশোধ করেন। অঙ্ক নাম্বার 19, ফার্স্ট লাইন আমরা ধরে নিব যে ধরি x বছর পর সমস্ত টাকা তিনি পরিশোধ করেন। আমি আর বিস্তারিত লাইন লিখলাম না। তার মানে ধরে নিচ্ছি যে 2020-তে তিনি টাকাটা ধার করেছেন, ঠিক তার 1 বছর পর 2021 থেকে তিনি বাড়িতে ভাড়া বসান। যেহেতু 2020-তে কোভিড ছিল, তাই সেখানে বাড়িতে ভাড়া বসাতে পারেননি, তার 1 বছর পর থেকে বাড়িতে ভাড়া বসান। তাহলে আমরা ধরে নিয়েছি যে x বছর ধরে তিনি টাকাটা খাটিয়েছেন বা তার টাকাটা ব্যাংকে শোধ করেছেন, তাহলে তার বাড়িতে ভাড়া ছিল x-1 বছর। কেন? কারণ তিনি 1 বছর পর বাড়িতে ভাড়া বসান। পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি যদি x বছর পর সমস্ত টাকা শোধ করেন, তাহলে ঠিক 1 বছর কম, অর্থাৎ x-1 বছর তার কিন্তু ভাড়া বাড়িতে ছিল। এইবারে অঙ্কের দিকে যাই। তাহলে আমাদেরকে এইখানে আসল দিয়ে দিয়েছে P
2,40,000, তাই লিখলাম ডিজিট, একদম ঠিক। সময় আমরা জানি এক্স বছর, জানি মানে আমাদেরকে বের করতে হবে, সুদের হার বলে দিয়েছে 12% সুদের হারে, প্রচুরটি সুদের পরিমাণ, দেয়ারফর রেট অফ ইন্টারেস্ট আমি শুধুমাত্র আর লিখলাম যাতে তোমাদের সুবিধে হয় 12, এবং এইখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারবো না, সুদটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে অতএব এক্স বছর পর সুদ হবে, তোমরা লাইনটা লিখবে, এক্স বছর পর বা এক্স বছর ধরে সুদ হবে আই সমান সমান পিটিআর বাই 100, ডাইরেক্ট ফর্মুলা বসাচ্ছি, ক্যালকুলেশনে যাচ্ছি না, পি টি আর বাই 100। ক্লিয়ার আশা করছি, ক্লিয়ার, ওকে। এইবারে তাহলে সুদ প্লাস আসল হয়ে যাচ্ছে এই টাকা প্লাস এই টাকা, কারো সমস্যা আশা করছি নেই, দুটো শূন্য আমরা কেটে দেব অঙ্ক করতে সুবিধার জন্য, দেয়ারফর হয়ে যাচ্ছে সুদের পরিমাণ 240012x টাকা। খুব ভালো করে মন দিয়ে লক্ষ্য করো, আমি কিন্তু গুণ করিনি। এইখানে চলে আসব, তিনি এক মাসে ভাড়া পান 5,200 টাকা, এক মাসে ভাড়া পান 5,200 টাকা, অতএব এক বছর মানে 12 মাসে ভাড়া পান 5,200 ইন্টু 12, আশা করছি ক্লিয়ার। এখানে লিখে নেবে একটু খালি কষ্ট করে যে ভাড়া পান, অতএব 12 মাস মানে এক বছর, x-1 বছরে ভাড়া পান সমান সমান 5200 ইন্টু 12 ইন্টু x-1, ক্লিয়ার। তাহলে এই যে টাকাটা আর সুদ আসলে এই দুটো সমান, তাহলে আমরা লিখতেই পারি প্রশ্নানুসারে, বা কেউ যদি শর্তানুসারে লেখো সেটাও হবে। কোনটা লিখতে চাইছি, 5200 ইন্টু 12 ইন্টু x-1 ইকুয়াল টু আসল প্লাস সুদ, দ্যাট ইজ 2,40,000 প্লাস 2400 ইন্টু 12x। এইবারে বলবো আমি কেন কাটাকাটি করার জন্য গুণ করিনি। এইখান থেকে আমি কমন নিব হচ্ছে 24, আচ্ছা প্রথম 12 দিয়ে যদি কাটি তাহলে দেখো এইখান থেকে কমন যাচ্ছে আমার 12, এখান থেকে দুটো শূন্য, 1200 ইন্টু 52 থেকে 2 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 26 ইন্টু x-1। খুব ভালো করে দেখো, 12টাকে বাইরে বের করেছি টেনে, এখান থেকে দুটো শূন্য নিয়ে 1200 করেছি, এইখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে 26, x-1 আছে। তাহলে এই জায়গাটায় আমার তৈরি হচ্ছে 2400, একেবারে কাটবো, তাই এইখান থেকে আমি 2400 কমন নিলে পেয়ে যাচ্ছি, দেখো 2400, তাহলে দুটো শূন্য বাদ থাকলে হচ্ছে 100 প্লাস 12x, ক্লিয়ার। 2400 প্লাস 100 প্লাস 12x, তাহলে এই টোটাল টার্মটা এবং এই টোটাল টার্মটা কেটে উড়ে যাচ্ছে ক্যালকুলেট করতে সুবিধার জন্য, অর 26 ইন্টু x-1 ইকুয়াল টু 100 প্লাস 12x। অনেক ছোট টার্ম হয়ে গেল এত বড় জায়গা থেকে এক লাইনে, এইটাই কিন্তু ক্যালকুলেশন করার একটা শর্টকাট বুদ্ধি। আর কি অ্যাপ্লাই করতে পারি, আমরা কিন্তু আরও 2 দিয়ে কাটাকাটি করতে পারি, অর 13x-1 ইকুয়াল টু 50 প্লাস 6x, ক্যালকুলেশন করব 13x মাইনাস 6x ইকুয়াল টু 50 প্লাস 13, বিয়োগ করলে 7x ইকুয়াল টু 63 और x ইকুয়াল টু 9। আশা করছি 7 নং 63 অর্থাৎ x ইকুয়াল টু 9। তার মানে তিনি 9 বছর পর সমস্ত টাকা শোধ করতে পারবেন। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভালো করে দেখো,
এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি একবার লাল কালি দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই লাইন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে হচ্ছে সুদ প্লাস আসল, এটা আসল প্লাস সুদ সমান সমান বাড়ি ভাড়ার মোট টাকা। এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যাতে বোঝা যায় তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো অঙ্কটা করে দেখানো হয়েছে। এবং বারবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও কারো কোনো জায়গায় অসুবিধা আছে কিনা। চলে যাব পরবর্তী অঙ্কে, অর্থাৎ আমাদের যে বড় বড় অঙ্ক তার শেষ অঙ্ক 20 নম্বর অঙ্ক। এই অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এবং এটাও কিন্তু বুঝতে হবে ভালো করে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো করা সুবিধা হবে। তো যেটা অঙ্ক আছে 20 নম্বর, একটু মন দিয়ে দেখো কি বলেছে। রথিনবাবু তার 2 ছেলে মেয়ের জন্য এমনভাবে টাকা ব্যাংকে জমা করেন যে প্রত্যেকের 2 মেয়ের জন্য, ছেলে নেই, প্রত্যেকের যখন 18 বছর বয়স হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকে সুদের হার 10%, বড় মেয়ে 13 বছর, ছোট মেয়ে 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য কত টাকা তিনি জমা করেছিলেন? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে প্রত্যেক মেয়ের জন্য তিনি কত টাকা জমা করেছিলেন, এইটা হচ্ছে আমাদের নির্ণেয় অঙ্ক। প্রত্যেক মেয়ে পাবে হচ্ছে 1,20,000 টাকা করে। তাহলে আরও একবার চলে যায় অঙ্কে। আমি 2 সাইডে 2টো ডিভাইডার এনে দিচ্ছি। ফার্স্ট এখানে লিখছি বড় মেয়ে, এইখানে হচ্ছে ছোট মেয়ে। লেখার কারণ অবশ্যই আছে, বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর, তাহলে 18 হতে সময় লাগছে তার 18 - 13 = 5 ইয়ার্স। তাহলে এই 5 বছরটা হয়ে গেল কিন্তু আমার টাইম। ক্লিয়ার? ছোট মেয়ের বয়স বলে দিয়েছে 8 বছর, তাহলে তার ক্ষেত্রে সময় হচ্ছে 18 - 8 10 বছর। কারণ বলেছে যে যখন তাদের বয়স 18 কমপ্লিট হয়ে যাবে ঠিক তখনই তারা কিন্তু প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। এটাই ভাইটাল। সময় কিন্তু দুজনের ক্ষেত্রে হেরফের, কারো 5 বছর কারো 10 বছর, অর্থাৎ এর কিন্তু টাকাটা ডবল থাকছে এর যতদিন থাকছে। প্রত্যেকের ক্ষেত্রে বলে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট বা সরল সুদের হার 10%। খুব ভালো কথা। এইবারে বলেছে যে কে কত টাকা পাবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে বড় মেয়ে পাবে হচ্ছে x টাকা এবং ছোট মেয়ে পাবে হচ্ছে y টাকা। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল তার ক্ষেত্রে P1, এটা হয়ে গেল P2, এটাকেও T1 T2 নামকরণ করতে হচ্ছে। তাহলে P1 অর্থাৎ বড় মেয়ের জন্য জমা করেছিল x টাকা, P2 অর্থাৎ ছোট মেয়ের জন্য জমা করেছিল y টাকা। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে I1 + P1 = 1,20,000, 1,20,000 টাকা। এবং এই ক্ষেত্রেও তাই I2 + P2 = 1,0,0,0, অর্থাৎ দুজনে কিন্তু সুদে আসলে সমান পরিমাণ টাকা পাচ্ছে। অর্থাৎ তার বাবা কিন্তু কাউকেই কম বা বেশি দেননি বা কাউকে বঞ্চিত করেননি। তো আমাদের এখন করণীয় কি? এই যে I1 আর I2টা লিখেছি সেইটা কি জিনিস লিখে নিয়ে তার মান বের করা। তাহলে ধরে নিতে হবে যে ধরি সুদ সমান এর ক্ষেত্রে I1, এর ক্ষেত্রে I2। আমি কিন্তু শর্টে লিখছি, তোমরা কিন্তু পুরো কথাটা লিখবে যে ধরি সুদ সমান সমান I1 এবং ছোট মেয়ের ক্ষেত্রে I2। দেয়ারফর I1 = আমরা বের করতে পারি, ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখো, x × 10 × 5 / 100। কাটাকাটি করব, খুব ইজি হচ্ছে, x/2। তাহলে দেয়ারফর এখানে বসাবো এই সমীকরণটাতে যে x/2 + x = 1,20,000। ক্লিয়ার?
লসাগু করলে হয় 3x/2 = 12000 or x = 120,000/3 × 2। কেন 3 × 2? দুইটা এখানে ভাগ ছিল, এদিকে এসে গুণ, তিনটা গুণ ছিল, এদিকে এসে ভাগ। ক্যালকুলেট করলে হচ্ছে দেখো যে 40,000 × 2 দ্যাট ইজ 80,000 টাকা। 40,000 × 2 দ্যাট ইজ 80,000 টাকা হচ্ছে তিনি বড় মেয়ের জন্য জমিয়ে রেখেছিলেন ব্যাংকে। একটা পার্ট কিন্তু বেরিয়ে গিয়েছে। সিমিলারলি এইখান থেকে আমরা বের করব I2 = ফর্মুলাতে PTR/100, P হচ্ছে y × 10 × 10/100, ভেরি ইজি, দ্যাট ইজ y। দেয়ারফর এইখানে বসাবো যে y + y, দুটো y হয়ে যাচ্ছে, = 12, 4টে 0। কেন দুটো y হলো? আমরা I2টাও ক্যালকুলেট করে দেখছি y, এবং P2টা আমরা ধরেই নিয়েছি y টাকা, অর্থাৎ তিনি ছোট মেয়ের জন্য y টাকা জমিয়েছিলেন। তাহলে যোগ করলে 2y = 120,000, ভাগ করলে হয়ে যাচ্ছে 60,000, অর্থাৎ 60,000 টাকা। তাহলে আমাদের কিন্তু যে নির্ণয় কাজটা চেয়েছিল সেটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ তিনি কার জন্য কত টাকা জমা রেখেছিলেন হিসেব করি। বড় মেয়ের জন্য জমা রেখেছিলেন 80,000 টাকা, ছোট মেয়ের জন্য জমা রেখেছিলেন 60,000 টাকা। খুব ইজিলি তিনি স্মার্ট ছিলেন, বুদ্ধি করে অঙ্ক ক্যালকুলেট করে কিন্তু টাকা জমা করেছিলেন। কারণ তারা যখন 18 বছর হবে প্রত্যেকে 1,20,000, কেউ কমও না কেউ বেশিও না। আশা করছি বুঝতে পেরেছো। নাম্বার লিখতে ভুলে গেছি, নাম্বার হচ্ছে 20, অর্থাৎ 20 নম্বর অঙ্কটা কিন্তু এখানে তোমাদের করানো হলো। এবং খুব ভালো করে যদি নোটিস করো, প্রায় তোমাদের প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হয়েছে এই চ্যাপ্টারে। বাকি অঙ্কগুলো নিজেরা করবে, এমসিকিউগুলো নিজেরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এমসিকিউ কিন্তু অনেকে আটকায়। এমসিকিউ করে অঙ্ক করে কিন্তু তোমরা অমিতাভ মিত্র বা আদার্স কোনো বই সলভ করবে, তাহলে কিন্তু সরল সুদ কষা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের জন্য এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। পরবর্তী নেক্সট অন্য চ্যাপ্টার নিয়ে কিন্তু আমি আবার নেক্সট ক্লাস রেডি করে দেব। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। যার যেখানে অসুবিধা ভালো করে দেখো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেই জায়গাটা আমাকে পার্টিকুলার জানাও, আমি কিন্তু তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার করে দেবো। প্রত্যেকে ভালো থেকো। কাজ কিন্তু আজকের মতো এখানে অফ করলাম।